ভাই বলছিলাম না আর প্যারা নিতে হবে না। এবার আসেন একটু স্ট্রাকচার নিয়ে নাড়াচাড়া দেই। তো নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা ইউজ করতে হবে তা হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রথম স্ট্রাকচার থেকে আমাদের শুরু করেন বডি প্যারাগ্রাফ 1। দ্য ক্লে ইজ কালেক্টেড, সাবজেক্ট, তারপর ইজ আসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 2 নম্বরে যেটা হয়েছে দ্য কালেক্টেড ক্লে ইজ ক্লিন, সেটাও এই স্ট্রাকচার ফলো করেছে। তারপর স্যান্ড অ্যান্ড ওয়াটার আর মিক্সড, যেহেতু সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, স্যান্ড এবং ওয়াটারের জন্য আর হয়েছে মিক্সড, এই স্ট্রাকচার ফলো করে। দ্য মিক্সচার ইজ আফটারওয়ার্ডস শেপড, এই স্ট্রাকচার ফলো করে। দ্য রো ব্রিক্স আর পুট, সেম স্ট্রাকচারটা ফলো করছে। দেই আর ক্যাপ্ট, সেম স্ট্রাকচারটা ফলো করা হয়েছে। দ্যাট মিনস আপনাকে এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ইউ হ্যাভ টু লার্ন ওয়ান সেন্টেন্স স্ট্রাকচার। সো প্যাসিভ বলছিলাম, মাথা কামানোর প্রয়োজন নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে ম্যাপসের উপর একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। এটা দেখার পর আমার অনেক স্টুডেন্টই বলছেন যে স্যার ডায়াগ্রামের উপর একটা ভিডিও মেক করেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ডায়াগ্রামের উপর সম্পূর্ণ একটি ভিডিও। নর্মালি রাইটিং টাস্ক 1 এর মধ্যে অনেকেই ডায়াগ্রামকে সব থেকে ভয় পান, বাট বাস্তবতা হলো একটু ভিন্ন। ডায়াগ্রাম হচ্ছে রাইটিং টাস্ক 1 এর মধ্যে সব থেকে সহজ এবং মজার একটা টাস্ক। আজকে আমরা ডায়াগ্রামের A to Z ক্লিয়ারলি জানার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। At first we have to know how many types of diagram. নর্মালি আইএলটিএস রাইটিং এ ডায়াগ্রাম দুই ধরনের আসে। একটি হচ্ছে ম্যান মেড প্রসেস বা ম্যানুফ্যাকচারিং প্রসেস, সংক্ষেপে আমরা বলতে পারি এমপি, তবে আবার এখানে মেম্বার অফ পার্লামেন্ট মনে করবেন না। আর আরেকটি হচ্ছে ন্যাচারাল প্রসেস। ম্যান মেড প্রসেস আসলে কি? যেখানে মানুষের হাত থাকে, কোন একটা প্রসেস তৈরি করতে সরাসরি মানুষের এখানে হাত আছে, দ্যাট মিনস এটা হচ্ছে ম্যান মেড প্রসেস। আর ন্যাচারাল প্রসেসে কোনো মানুষের হাত থাকে না, প্রকৃতি প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত, যেখানে মানুষের কোনো হাত থাকে না, এই ধরনের প্রসেস ডায়াগ্রাম যার মাধ্যমে দেখানো হয় সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। তবে আইএলটিএস এর মেইন এক্সামে বেশিরভাগ সময় যে প্রসেসটা আসে সেটা হচ্ছে ম্যান মেড প্রসেস। আজকে আমরা ম্যান মেড প্রসেস নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। ম্যান মেড প্রসেসের যে বিষয়টার প্রতি আমাদের ফোকাস করতে হবে তা হচ্ছে প্যাসিভ প্রেজেন্ট টেন্স। বেশিরভাগ সময় হচ্ছে আমরা প্যাসিভ প্রেজেন্ট টেন্স ইউজ করব। তার রিজন কি, তার কারণ কি, যদি আমরা অনেকেই প্রশ্ন করি আসলে কেন প্যাসিভ প্রেজেন্ট টেন্স ইউজ করব, সহজ উত্তর হবে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট হু ইজ দ্য অ্যাক্টর। কে কাজটা করে আসলে সেটা মুখ্য বিষয় না, আমরা যে বিষয় নিয়ে কেয়ার করি তা হচ্ছে অ্যাকশন। উই কেয়ার অ্যাবাউট দ্য অ্যাকশন, বরং হচ্ছে কি করা হয়, কাজের প্রতি আমরা ফোকাস করি, যার কারণে আমরা ম্যানমেড প্রসেসে প্যাসিভ প্রেজেন্ট টেন্স ইউজ করি। এখন প্রেজেন্ট কেন ইউজ করি? প্রেজেন্ট ইউজ করার রিজন হচ্ছে এখানে পাস্ট কোনো টাইম বা ফিউচারের কোনো টাইম ইন্ডিকেটর থাকে না। সো আমাদের সামনে যা আছে সব কিছু প্রেজেন্ট, বিভিন্ন চিত্রের মাধ্যমে সেগুলোকে তুলে ধরা হয়। সো আমরা সব কিছু প্রেজেন্ট টেন্সে ইউজ করব, তবে বেশিরভাগ সময় প্যাসিভ টেন্সে। এখন আপনারা হয়তো অনেকেই মনে করছেন প্যাসিভ মানেই হচ্ছে ঝামেলা, প্যাসিভ কিছুই আমার মাথার ভিতর ঢুকে না, আমাদের তো সেন্টেন্স স্ট্রাকচার কোনো কিছুই মনে থাকে না। ভাই, আপনি সব কিছু ঝেড়ে দেন, আপনার মাথার ভিতরে এত কিছু ঝামেলা নিতে হবে না। ইউ হ্যাভ টু নো জাস্ট অনলি ওয়ান স্ট্রাকচার। সেটা কি? যে প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানা লাগবে। যেহেতু আপনাকে নিয়ে ডায়াগ্রামে আলোচনা করা হবে না, সো আমাদের এখানে এম এই অক্সিলারি ভার্বটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। স্ট্রাকচারটা একেবারে ইজি, সাবজেক্ট প্লাস ইজ অর আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো নর্মালি আমরা এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি, আমরা একটু দেখে নিই। ফর এক্সাম্পল, ব্রিক্স আর শেপড, ইটগুলোকে আকৃতি দেয়া হয়, কে দেয় সেটা আমরা বলি নাই। টেলিভিশন ইজ ওয়াচড, টিভি দেখা হয়, হু ইজ দ্য অ্যাক্টর, কে দেখে সেটাও আমরা বলি নাই। দেই আর পানিশড, তাদেরকে শাস্তি দেয়া হয়, কে শাস্তি দেয় সেটাও আমরা বলি নাই। দ্যাট মিনস আমরা কাজের প্রতি ফোকাস করছি, এজন্য আমরা আসলে প্যাসিভ টেন্স ইউজ করি। রাইস ইজ কুকড, ভাত রান্না হয়, কে রান্না করে সেটা আমাদের এখানে ফোকাস করার প্রয়োজন নাই।
সুগার কেনস আর হারভেস্টেড। সুগার কেনস হারভেস্ট করা হয়। কে হারভেস্ট করে সেটা আমাদের জানার প্রয়োজন নাই। টি ইজ মেড, চা তৈরি করা হয়। চা কে তৈরি করে সেখানে আমরা উল্লেখ করি নাই। ঠিক এই জিনিসটাই আমরা আসলে প্রসেস ডায়াগ্রামে করব, যেখানে প্যাসিভের উপর আমরা বেশি ফোকাস করব। কে কাজটা করে সেটা নিয়ে আমাদের ফোকাস করার বিন্দু মাত্র প্রয়োজন নেই। মাত্র একটা স্ট্রাকচার জানার মাধ্যমে আপনি প্রসেস ডায়াগ্রাম খুব সুন্দর করে লিখতে পারবেন। এবার আমরা ধারাবাহিকভাবে ডায়াগ্রামের প্রত্যেকটা বডি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের যে কাজ করতে হবে তা হচ্ছে একটা ইন্ট্রো লেখা। ইন্ট্রো লেখার পরই হচ্ছে আমাদের যে বিষয়টা দিলে সব থেকে ভালো হয় সেটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউ দেওয়ার পর বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। আমরা চাইলে একটা বডিতে লিখতে পারি, দুইটা বডিতেও লিখতে পারি, এমনকি চাইলে তিনটা বডিতেও লিখতে পারি, এখানে কোনো সমস্যা নেই। তবে ম্যাক্সিমাম রাইটার্স যারা রাইটিং এক্সপার্ট তারা সাজেস্ট করেন যে দুইটা বডি প্যারাগ্রাফে দেওয়াটা উত্তম। সো প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন। নর্মালি ডায়াগ্রাম এবং ম্যাপসের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা তুলনামূলকভাবে শর্ট হয়, এত লম্বা করে লেখার প্রয়োজন হয় না। উইদিন ওয়ান সেন্টেন্স, একটা সেন্টেন্সে খুব সুন্দর করে আমরা ইন্ট্রো লিখতে পারি। সেখানে দেয়া আছে The diagram below shows the process by which bricks are manufactured for the building industry. বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য কোন ধরনের ইটগুলো ম্যানুফ্যাকচার করা হয় সেই প্রসেসটাই এখানে দেখানো হচ্ছে। সো আমি এখানে সুবিধার জন্য দুইটি ইন্ট্রোডাকশন লিখে দিয়েছি। দ্য ডায়াগ্রাম এক্সিবিটস মিন্স প্রদর্শন করা, ডিসপ্লে করা। কি ডিসপ্লে করে? হাউ টু প্রডিউস ব্রিক্স, কিভাবে ইটগুলো তৈরি করা হয়। ফর দ্য বিল্ডিং, ফর দ্য ইন্ডাস্ট্রি অফ কনস্ট্রাকশন। সো এই জায়গাতে আমরা চাইলে চেঞ্জ আনতে পারি। হাউ টু প্রডিউস ব্রিক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে দ্য ডায়াগ্রাম এক্সিবিটস হাউ ব্রিক্স আর মেড। এটা প্যাসিভে লেখা, হাউ ব্রিক্স আর মেড ফর দ্য ইন্ডাস্ট্রি অফ কনস্ট্রাকশন। আমরা খুব ইজি ওয়েতে এই সিস্টেমটাকে ফলো করে হাউ টু প্রডিউস অর হাউ ব্রিক্স আর মেড, এই সিস্টেমটাকে ফলো করে অন্যান্য প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রেও লিখতে পারবো। সো ইন্ট্রোডাকশন লেখা তুলনামূলকভাবে সহজ, আপনাকে এত বেশি প্যারা নিতে হবে না। জাস্ট এই ফরম্যাটটা, এই স্টাইলটা ফলো করে আপনারা লিখতে পারবেন। এবার ভিডিওটি পজ করে ক্যামব্রিজ 16-এর দুটি ডায়াগ্রাম আছে, একটা হচ্ছে সুগার কেন থেকে সুগার মেক করা, আর একটা হচ্ছে প্লাস্টিক বোতল রিসাইক্লিং করা। আপনারা দুটি প্রসেসের ইন্ট্রোডাকশন লিখেন, এই মুহূর্তে কমেন্টে লিখে জানান। নাও লেটস টক অ্যাবাউট ওভারভিউ। ওভারভিউ লিখতে ডায়াগ্রামের অনেকেই সমস্যায় পড়েন, বিশেষ করে তারা কি লিখবেন। নর্মালি লাইন গ্রাফ, প্যারাগ্রাফ, টেবিল গ্রাফে তো হায়েস্ট লোয়েস্ট নিয়ে কথা বলা যায়, ইনক্রিজ ডিক্রিজ নিয়ে কথা বলা যায়, তাহলে এখানে কি নিয়ে কথা বলবো? এটা তুলনামূলকভাবে আরো বেশি ইজি। আপনাকে যে বিষয়টা ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে একটা ডায়াগ্রামের মধ্যে কতটি স্টেজ আছে বা কতটি স্টেপ অথবা কতটি ফেজ আছে, এবং সেই সাথে কোন ফেজ থেকে শুরু হয় এবং কোন ফেজে গিয়ে শেষ হয়। জাস্ট আপনাকে এই জিনিসটা মাথায় রাখলেই হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রিক ম্যানুফ্যাকচারিং এ 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটি স্টেজ আছে। আমরা যে কাজটা করতে পারি, যেটা এইভাবে লিখতে পারি, ইন সামারি ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য লিনিয়ার প্রসেস। ওকে, এখানে একটা লিনিয়ার শব্দ আসছে। লিনিয়ার কি আর সাইক্লিক্যাল কি, এটা আমি আপনাকে একটু ক্লিয়ার করি। লিনিয়ার হচ্ছে যেই প্রসেসটার শুরু আছে এবং শেষও আছে। সহজ কথায় বললে, এখানে ধরেন প্রথম কাজই হচ্ছে এই ক্লে দ্বারা হচ্ছে, এখানে প্রথম কাজই হচ্ছে ডিগারের সাহায্যে ক্লে কালেক্ট করা হয়। তার মানে প্রথমে এটা ক্লে ছিল, পরবর্তীতে ধাপে 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 এটাকে একটা ফাইনাল স্টেজে এসে এটা ইট হয়ে যায়। এখন এই ইটকে কি আর ক্লে বানানো সম্ভব? নিশ্চয়ই ক্লে বানানো সম্ভব না। দ্যাট মিনস এটার শুরু আছে এবং শেষও আছে, এটা বারবার রিসাইকেল হবে না। তার মানে এটা হচ্ছে একটা লিনিয়ার প্রসেস। আর সাইক্লিক্যাল প্রসেস কি? যে প্রসেসটা মূলত হচ্ছে যার শুরু এবং শেষ বলতে কিছু নাই, বারবার রিসাইক্লিং হয়। যদি সহজ কথায় বলি, ধরেন হচ্ছে প্লাস্টিকের বোতল তৈরি করা। প্লাস্টিকের বোতল আমরা ব্যবহার শেষে এটাকে ডাস্টবিনে ফেলে দিই, ডাস্টবিন থেকে সেটাকে কোম্পানিতে নিয়ে যাওয়া হয়, সর্ট আউট করা হয়, ক্রাশ করা হয়, তারপর মেল্টিং করা হয়। এই ধরনের মেল্টিং করার পর
পুনরায় সেগুলোকে আবার প্লাস্টিকের বোতলে রূপান্তরিত করে আবার আমরা সেটাকে ব্যবহার করি আবার ডাস্টবিনে ফেলে দিই। তার মানে বারবার ঘুরপাক খাচ্ছে। এই ধরনের প্রসেসকে বলা হয় সাইক্লিক্যাল প্রসেস। সো আমাদের এই ক্লেকে ইট বানানো হয়েছে, এখন ইটকে ক্লে বানানো হবে না, তার মানে আমরা এটাকে বলতে পারি লিনিয়ার প্রসেস। কনসিস্ট অফ, এটা অনেকেই লিখেন এখানে দেয়ার আর 7 স্টেজ, দেয়ার আর 7 ফেজেস। এই সেন্টেন্স থেকে এটা হচ্ছে 100 টাইমস বেটার। The linear process consists of 7 phases in terms of bricks producing, which starts with collecting the clay and ends with the delivery stage. So আমরা এখানে আরেকটু ইনক্লুড করতে পারি। সো আমরা এখানে বলতে পারি এইভাবে, in summary it is observed that the linear process consists of 7 phases in terms of bricks producing process, which starts with collecting clay and ends with the delivery stage. একটা বিষয় আপনারা খেয়াল করেন, আমি এখানে কিছু ওয়ার্ডস রেড কালার করে দিয়েছি। আপনারা চাইলে এই ওভারভিউটা প্রসেস ডায়াগ্রামের জন্য আপনারাও ব্যবহার করতে পারেন। কিভাবে? আপনার কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে। যদি সেটা লিনিয়ার প্রসেস হয় লিনিয়ার প্রসেস, যদি সেটা সাইক্লিক্যাল প্রসেস হয় সাইক্লিক্যাল প্রসেস দিবেন। তারপরে সেখানে কয়টা স্টেজ আছে, কয়টা ফেজ আছে, আপনি সেই জায়গাতে 7 এর পরিবর্তে 8, 5, 6 যাই হোক দিতে পারেন। ইন টার্মস অফ, এখানে ব্রিক্স প্রডিউসিং প্রসেস আছে, আপনার যেটা প্রডিউস করা হবে, যেটা মেক করা হবে, যেটা ম্যানুফ্যাকচার করা হবে তার নাম লিখে এভাবে লিখতে পারেন। হুইচ স্টার্টস উইথ দেওয়া যাবে, অথবা হুইচ ইজ স্টার্টেড। তবে যদি আমরা এখানে হুইচ ইজ স্টার্টেড দেই তাহলে এখানে দিতে হবে এন্ডেড। তো আমরা দিয়েছি এখানে হুইচ স্টার্টস উইথ কালেক্টিং ক্লে, প্রথম কাজই হচ্ছে আমার ক্লে কালেক্ট করা ডিগারের সাহায্যে, এটা দিলাম। অ্যান্ড এন্ডস উইথ, যেটা শেষ হয়ে গিয়ে কোথায় শেষ হয়, ডেলিভারি স্টেজে গিয়ে শেষ হয়, বললাম দ্য ডেলিভারি স্টেজ। সো যতগুলো ওয়ার্ড রেড কালার করা আছে এই ওয়ার্ডগুলো পরিবর্তন করে আপনারা এই ফরম্যাটটা ডায়াগ্রামের জন্য খুব সুন্দর করে ইজিলি ব্যবহার করতে পারবেন। আবার ভিডিওটি পজ করে ক্যামব্রিজ 16 এর দুটি ডায়াগ্রামের ওভারভিউ লেখা ট্রাই করেন। সেম মেথডটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আমি আশাবাদী আপনারা খুব সহজেই পারবেন। এবং লিখে আমার কমেন্টস বক্সে জানিয়ে দেন, আমি সবগুলা চেক করা ট্রাই করব। Now let's talk about body paragraph 1. আমরা কিভাবে লিখব? কিছুক্ষণ আগেই বা আমরা ভিডিওর শুরুতেই একটা স্ট্রাকচার দিয়েছিলাম, সেটা কি ছিল? সাবজেক্ট প্লাস ইজ অর আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই স্ট্রাকচারটা আমাদের কাজে লাগবে। আমি যদি স্ট্রাকচারটা একটু লিখে দিই এখানে আবার, এই স্ট্রাকচারটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। তো আমরা একটু দেখে নেই। ইন দ্য ফার্স্ট স্টেজ, প্রথম যে স্টেজটা আছে, ডিগারের সাহায্যে হচ্ছে ক্লে কি করা হয়, কালেক্ট করা হয়। তো আমরা এখানে প্যাসিভ ইউজ করেছি, দ্য ক্লে ইজ কালেক্টেড। ক্লে হচ্ছে সাবজেক্ট, দেন আমরা যেহেতু এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইজ নিয়ে আসছি। ইজ কালেক্টেড, কালেক্ট করা হয় ফ্রম দ্য গ্রাউন্ড। আরেকটা বিষয়, নর্মালি হচ্ছে স্টুডেন্টরা সব থেকে বেশি সমস্যায় ভোগে, তারা বলে যে স্যার আমরা ওয়ার্ড খুঁজে পাই না, কি ওয়ার্ড লিখব। আপনাকে কিছু ওয়ার্ড এজিউম করে নিয়ে আসতে হবে। আপনি যেহেতু পিকচার বা ছবি দেখতে পাচ্ছেন এখানে, যদিও এখানে লেখা নেই যে সেটা তারা গ্রাউন্ড থেকে কালেক্ট করতেছে, কিন্তু আমরা এজিউম করতে পারি সেটা হচ্ছে গ্রাউন্ড থেকে কালেক্ট করা হয়। তাই আমরা লিখতে পারবো দ্য ক্লে ইজ কালেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড। কিসের দ্বারা? বাই ডিগার। আমরা খুব সুন্দর করে এখানে লিখতে পারি বাই আ ডিগার। সো ইন দ্য ফার্স্ট স্টেজ দ্য ক্লে ইজ কালেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড বাই আ ডিগার। ডিগারের সাহায্যে এই স্ট্রাকচার ফলো করলাম। এটার পরে আমরা কি লিখতে পারি? আফটার দ্য ইনিশিয়াল ফেজ, এটা হচ্ছে একটা লিঙ্কার, যেটা হচ্ছে কোহেসিভ ডিভাইসও বলতে পারেন। আফটার দ্য ইনিশিয়াল ফেজ, প্রথম ধাপের পর,
দ্য ক্লে ইজ ক্লিনড, এই যে মাটিগুলো কালেক্টেড করা হয়েছিল সেটাকে আমরা আরো সুন্দর করে বলতে পারি দ্য কালেক্টেড ক্লে, দ্য কালেক্টেড ক্লে ইজ ক্লিনড বাই মেটাল গ্রিড অ্যান্ড রুলড উইথ রুলার। এটাকে কিন্তু আমরা প্যাসিভ টেন্সে দেওয়া হয়েছে। দ্য কালেক্টেড ক্লে হচ্ছে সাবজেক্ট, দেন আসছে ইজ সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী, তারপর হচ্ছে ক্লিনড, এখানে ক্লিন করা হয় মেটাল গ্রিডের সাহায্যে, রুল করা হয় রুলারের সাহায্যে। সো ক্লিনড অ্যান্ড বাই মেটাল গ্রিড অ্যান্ড রুলড উইথ রুলার। দুইটা স্টেজ আমার চলে গেল, তারপরের স্টেজে কি করা হচ্ছে? পরের স্টেজে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্লে আছে সেই ক্লের সাথে বালু এবং পানি মিক্সড করা হয়। মিক্সড করার পর সেগুলাকে হচ্ছে ইটের আকৃতি দেয়া হয়। কে সেগুলা করে সেটা আমরা বলবো না, বরং আমরা কাজের প্রতি ফোকাস করব, এজন্য বারবার বলতেছে কাজের প্রতি ফোকাস করব বিদায় আমরা প্যাসিভ টেন্সটা ইউজ করব। ইন দ্য নেক্সট স্টেজ, পরবর্তী ধাপে স্যান্ড অ্যান্ড ওয়াটার আর মিক্সড। ভালো করে দেখেন, ক্লেগুলোর সাথে স্যান্ড অ্যান্ড ওয়াটার আর মিক্সড করা হয় উইথ দ্য ক্লের সাথে। তারপরে এখন যেহেতু ক্লের সাথে স্যান্ড এবং ওয়াটার মিক্সড হয়ে গেছে, দ্যাট মিনস এটার নাম আমরা কি দিতে পারি? এটা সব থেকে সুইটেবল নামটা হবে মিক্সার, মিশ্রণ। তারপরে কি করা হচ্ছে? দ্য মিক্সার ইজ আফটারওয়ার্ডস, এই যে ইজের পরে আফটারওয়ার্ডস নিয়ে আসলাম, এটা কেন? এটাকে তো আমরা চাইলে এখানে দিতে পারতাম, আফটারওয়ার্ড দ্য মিক্সার ইজ শেপড, না বলে ইজের পরে একটা কমা, তারপর আফটারওয়ার্ডস, তারপর আরেকটা কমা, তারপর শেপড। এটা দেয়ার রিজন হচ্ছে উই আর পণ্ডিত, আমরা যে পণ্ডিত, এখানে এক্সামিনারে বোঝানোর লাগে আমরা এই স্টাইলটা ফলো করছে। সো এই স্টাইলটা খুব সুন্দর করে ফলো করা যায়। প্রায় সময় আপনারা লাইক 9 ব্যান্ডের 8 ব্যান্ডের রাইটিংও দেখবা এই ধরনের লিঙ্কার্সগুলো মধ্যখানে ইউজ করে। সো দ্য মিক্সার ইজ আফটারওয়ার্ডস shaped of bricks either by a wire cutter or by a mold. এটা খুব সুন্দর একটা ওয়ে। এগুলাকে শেপ দেওয়া হয় বা আকৃতি দেওয়া হয় এই ক্লেগুলোকে ওয়্যার কাটারের সাহায্যে অথবা মোল্ডের সাহায্যে। তো দুইটা ওয়ে আছে, এজন্য আমরা ব্যবহার করেছি এখানে। দ্য মিক্সচার ইজ আফটারওয়ার্ডস শেপড অফ ব্রিক্স আইদার বাই আ ওয়্যার কাটার, একটা ওয়্যার কাটারের সাহায্যে, অর বাই আ মোল্ড, অথবা একটি মোল্ডের সাহায্যে। তাহলে আমার তিনটা স্টেজ অলরেডি কমপ্লিটেড এবং সবগুলাতেই আমার স্ট্রাকচারটাই ফলো করতে হয়েছে। তো আহামরি আপনাকে প্যাসিভ নিয়ে এত মাথা কামানোর প্রয়োজন নাই ভাই, একেবারে সহজে সিম্পলি শেখার চেষ্টা করেন। তারপর যে বিষয়টা এখানে আমরা আলোচনা করতে পারি সাবসিকুয়েন্টলি, আরেকটা লিঙ্কার্স যেগুলোর সাহায্যে আমরা খুব সুন্দর করে ধাপের পর ধাপ আলোচনা করতে পারবো। দ্য রো ব্রিক্স, কেন রো ব্রিক্স বললাম? তার কারণ হচ্ছে এই ইটগুলো ইটের আকৃতি হলেও সেটা কিন্তু পাকাপোক্ত ইট হয় নাই, কাঁচা রয়েছে, এজন্য বললাম দ্য রো ব্রিক্স আর পুট মিন্স রাখা, তাহলে একটা ড্রাইং ওভেনের মধ্যে রাখা হয়। কত সময়ের জন্য রাখা হয়? 24 থেকে 48 ঘন্টার জন্য। তো আমরা এটাকে দিনে যদি কনভার্ট করি বলতে পারি 1 থেকে 2 দিনের জন্য। তাই জন্য এখানে বলা হলো সাবসিকুয়েন্টলি দ্য রো ব্রিক্স আর পুট ইনটু আ ড্রাইং ওভেন, একটা ড্রাইং ওভেনের মধ্যে ওয়্যার দে আর কেপ্ট ফর 1 to 2 days। এখানে খুব সুন্দর করে প্যাসিভ টেন্সের সাথে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানানো হয়েছে। ওয়্যার দে আর কেপ্ট, যেখানে তাদেরকে রাখা হয়, ফর 1 to 2 days, অর্থাৎ এই ইটগুলোকে রাখা হয় এই ড্রাইং ওভেনের মধ্যে 1 থেকে 2 দিনের জন্য। আবারও প্রশ্ন হতে পারে কে রাখে? আমরা জানি না ভাই কে রাখে, আমাদের জানার বিন্দুমাত্র প্রয়োজন নাই আসলে এখানে কে রাখে, বাট আমাদের কাজ কি করা হয় সেটাতেই ফোকাস করা জরুরি। দ্যাটস ওয়াই উই ইউজ প্যাসিভ প্রেজেন্ট টেন্স। এই তো হয়ে গেল আমাদের 1 2 3 4টা নিয়ে আলোচনা করেছি। আমার এখানে বডি প্যারাগ্রাফ 1 কমপ্লিট করাই হচ্ছে বেস্ট, আর বাকি রয়েছে 3টা। এই 3টা নিয়ে আমি বডি প্যারাগ্রাফ 2তে আলোচনা করব। দ্যাটস ইট, কত সিম্পল। এই সিস্টেমটা ফলো করে আপনারা যে কোনো ভাবে যে কোনো প্রসেস ডায়াগ্রাম খুব সুন্দর করে আলোচনা করতে পারেন। এবার ইন্ট্রো এবং ওভারভিউর মতো ক্যামব্রিজ 16-এর দুটি ডায়াগ্রামের বডি প্যারাগ্রাফ 1 এই মেথড অ্যাপ্লাই করে আপনারা করতে পারেন।
কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমি সবগুলা চেক করার চেষ্টা করব। Now let's talk about body paragraph 2. কি করতে হবে? কিছুই না, যে ধাপগুলো রয়েছে সুন্দর করে ডেসক্রাইব করে যান, যে এটা করা হয়, ওইটা করা হয়, ওইটার পর ওইটা করা হয়, ওইটার পর ওইটা করা হয়, দ্যাটস ইট। আপনাকে এত প্যারা নেওয়ার কোনো তো প্রয়োজন নাই ভাই। খুব ভালো করে দেখেন। In the following step, পরবর্তী ধাপে, the bricks go through a heating and cooling process. এই একটা মাত্র জায়গায় আমি এখানে অ্যাক্টিভ টেন্স ব্যবহার করেছি। সো নরমালি ইট যায় কিসের মধ্যে দিয়ে যায়? থ্রু আ হিটিং অ্যান্ড কুলিং প্রসেস। আমি বলছিলাম যে মোস্ট অফ দ্য টাইম উই ইউজ প্যাসিভ টেন্স। এর মানে এই না যে আমাকে সবসময় ইউজ করতে হবে, আমরা চাইলে মাঝে মধ্যে প্রয়োজনের তাগিদে বা সুন্দর করে যেখানে আসলে যায় সেখানে আমরা অ্যাক্টিভ টেন্স ইউজ করতে পারি। কি বলা হলো? ব্রিক্স গো থ্রু আ হিটিং অ্যান্ড কুলিং প্রসেস। এখানে দেখেন, এখানে হিট দেওয়া হয়, তারপর হচ্ছে কুল করা হয়, তার মানে এই প্রসেসের মধ্য দিয়ে যায়। তারপরে আমরা কি বললাম? they are heated in a kiln at a moderate and then a high temperature. যে kiln আছে, kiln-এর মধ্যে কিন্তু প্রথমে তাদেরকে moderate temperature-এ হিট দেওয়া হয়, তারপরে হাই টেম্পারেচারে হিট দেওয়া হয়। কে হিট দেয়? we don't know, আমরা জানি না ভাই। রেঞ্জ হচ্ছে তাদের 200 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখানে হাই হচ্ছে 1300 ডিগ্রি সেলসিয়াস। জন্য বললাম ব্র্যাকেটের মধ্যে আপনি বলতে পারেন খুব সুন্দর করে, রেঞ্জিং ফ্রম 200 ডিগ্রি সেলসিয়াস টু 1300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার এই ধাপটিও শেষ হয়ে গেল। তারপরের ধাপ কি? এডিশনালি, আচ্ছা, আমাদের এখানে আরেকটা বিষয় রয়ে গেছে। কিলনের মধ্যে রাখার পর সেটাকে কুলিং চেম্বারে রাখা হয়। বাপরে, আজীবন শুনে আসলাম যে ডাক্তারদের চেম্বার হয়, এখন ইটের জন্য যে চেম্বার হয় এটা প্রথম জানলাম। যাই হোক, তো এখানে বলা হচ্ছে additionally the bricks are placed in a cooling chamber for 2 to 3 days. এই জায়গাতে যেহেতু এখানে 48 থেকে 72 ঘন্টা, আমরা এখানে কনভার্ট করেছি দিনে, 2 থেকে 3 দিনের জন্য রাখা হয়। কাদেরকে রাখা হয়? এই ব্রিক্সগুলোকে রাখা হয় কুলিং চেম্বারে, যাতে তারা ঠান্ডা হয়ে যায়। বুঝতেই পারছেন 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে আপনার ভাত হওয়ার জন্য মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যথেষ্ট, সেখানে ইট বানানোর জন্য 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করতে হয়। সো ভাই, এগুলা অত্যন্ত গরম থাকে, এগুলাকে ঠান্ডা করার জন্য কুলিং চেম্বারই দরকার, শুধু ডাক্তারদের জন্য চেম্বার থাকলে হবে না। ওকে, তারপর যে কাজটা করা হয়, আমরা এই দুইটা একসাথে লিখে ফেললাম, প্যাকেজিং এবং ডেলিভারি। কি বললাম সেখানে? ইন দ্য ফাইনাল স্টেজ, ফাইনাল ধাপে, দ্য ব্রিক্স আর প্যাকড ইন প্যাকেজিং এরিয়া। নর্মালি এই এরিয়াটার নাম আমরা দিতে পারি, লাইক ওই যে অ্যাজুম করা, কিছু ওয়ার্ডস আপনাকে হচ্ছে গ্রহণ করে নিতে হবে, অনুমান করে নিতে হবে। তো ব্রিক্সগুলো প্যাক করা হয়, কোথায় প্যাক করা হয়? ইন প্যাকেজিং এরিয়া, প্যাকেজিং এরিয়ার মধ্যে। অ্যান্ড ডেলিভার্ড, ডেলিভার্ড দেয়া হয়, কে দেয় আমরা জানি না আসলে। অ্যান্ড ডেলিভার্ড টু দেয়ার ডেস্টিনেশন, তাদের ডেস্টিনেশনে তাদেরকে ডেলিভার করা হয়। সো আলটিমেটলি আমরা প্রসেস ডায়াগ্রামে ফোকাস করতেছি কাজের প্রতি, কে কাজটি করে সেখানে আমরা কখনোই ফোকাস করি না। দ্যাটস ওয়াই উই ইউজ প্যাসিভ টেন্স। প্রেজেন্ট কেন ইউজ করি? কারণ সেখানে পাস্টের কোনো টাইম বা ফিউচারের কোনো টাইম ইন্ডিকেটর থাকে না, যার কারণে আমরা সেটাকে প্রেজেন্টে ইউজ করি। এই হচ্ছে মূল বিষয়। আবার ভিডিও পজ করে বডি প্যারাগ্রাফ 2 লেখার চেষ্টা করেন। ক্যামব্রিজ 16-এর ডায়াগ্রাম দুটি আছে, দুটি ডায়াগ্রামের বডি প্যারাগ্রাফ 2 লেখার চেষ্টা করেন। এই মেথডটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ভাই বলছিলাম না আর প্যারা নিতে হবে না। এবার আসেন একটু স্ট্রাকচার নিয়ে নাড়াচাড়া দেই। তো নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা ইউজ করতে হবে তা হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রথম স্ট্রাকচার থেকে আমাদের শুরু করেন বডি প্যারাগ্রাফ 1। দ্য ক্লে ইজ কালেক্টেড, সাবজেক্ট, তারপর ইজ আসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 2 নম্বরে যেটা হয়েছে দ্য কালেক্টেড ক্লে ইজ ক্লিন, সেটাও এই স্ট্রাকচার ফলো করেছে। তারপর স্যান্ড অ্যান্ড ওয়াটার আর মিক্সড, যেহেতু সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, স্যান্ড এবং ওয়াটারের জন্য আর হয়েছে মিক্সড, এই স্ট্রাকচার ফলো করে। দ্য মিক্সচার ইজ আফটারওয়ার্ডস শেপড, এই স্ট্রাকচার ফলো করে। দ্য রো ব্রিক্স আর পুট, সেম স্ট্রাকচারটা ফলো করছে। they are kept, সেম স্ট্রাকচারটা ফলো করা হয়েছে। দ্যাট মিনস আপনাকে এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ইউ হ্যাভ টু লার্ন ওয়ান সেন্টেন্স স্ট্রাকচার। সো প্যাসিভ বলছিলাম, মাথা কামানোর প্রয়োজন নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর দেখেন
ওইখানে একটি মাত্র সেন্টেন্স আমরা অ্যাক্টিভে দিয়েছি, দ্য ব্রিক্স গো থ্রু আ হিটিং অ্যান্ড কুলিং প্রসেস। আসলে ভ্যারাইটি আনার জন্য এটা দিয়েছি, না দিলেই হতো। তারপর দেখেন they are heated, তাদেরকে হিট দেওয়া হয় ওই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য ব্রিক্স আর প্লেসড সাবজেক্ট প্লাস আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো সবগুলো হচ্ছে প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। দ্য ব্রিক্স আর প্যাকড, দ্যাট মিন্স আমাদের প্যারা নেওয়ার কোনো দরকার আছে? আমি তো মনে করি না, এবং আশাবাদী আপনারা এই ভিডিও দেখার পর আপনারা আর কোনো প্যারা নেবেন না। ডায়াগ্রাম রাইটিং টাস্ক 1 এর মধ্যে সব থেকে সহজ, আপনারা আমার সাথে একমত হবেন। কি মনে করছেন, প্রসেস ডায়াগ্রাম সম্পর্কে আর প্যারা নিতে হবে? আশা করি আর প্যারা নিতে হবে না। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকেও সহযোগিতা করুন। সেই সাথে যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন।